আমার বয়ফ্রেন্ড আমাকে একদিন প্রেমের অভিনয় করে আমাকে কক্সবাজার হোটেলে নিয়ে গিয়েছিল। সমুদ্র সৈকত দেখাবে বলে। তারপর আমরা যখন হোটেলে গিয়ে উঠলাম, আমি ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, কোনো দিন আমার সাথে খারাপই করতেই পারে না। তাই একই হোটেলে একই রুমে দুজন স্বামী স্ত্রীর হয়ে থেকেছিলাম। তারপর আমার বয়ফ্রেন্ড রাতে আমার সাথে যে কাজ করল, তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি ফারজানা আক্তার দিনা। আমার ডাক নাম দিনা। আমার বয়স 16। ছোটবেলা থেকেই আমি দেখতে খুব সুন্দরী ছিলাম, আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলাম। আমাকে দেখলেই পাড়ার ছেলেরা হা করে তাকিয়ে থাকত আর কিল কিল করে হাসত, আর আমার চেহারা সৌন্দর্য উপলব্ধি করত। আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার গায়ে সবে মাত্র যৌবন ফুটতেছে। চেহারার মধ্যে সব সময় অন্যরকম একটা ভাব থাকত। ছেলেদেরকে দেখলেই আমিও যেরকম অন্যরকম ভাব লিতাম, ঠিক ছেলেরাও আমাকে দেখলে সেই রকম ভাব লিত। বন্ধুরা, বয়সন্ধিকাল তো, বুঝেনি তো ব্যাপারটা। অনেক মজা করে চলত আমার জীবন। স্কুলে যখন পড়তাম, হাজারো ছেলেদের ক্রাশ ছিলাম তখন আমি। স্কুলের প্রায় প্রত্যেকটি ছেলেই আমার সাথে প্রেম করতে চাইত, আমাকে ভালোবাসতে চাইত। ছেলেরাও যেমন আমাকে দেখে অন্যরকম ভাব লিত, ঠিক আমিও ছেলেদেরকে দেখে একটু মজা লওয়ার চেষ্টা করতাম। প্রেমের নামে আমার ছেলে বন্ধুরা মজা করার জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে চাইত। আমি এতটাই সুন্দরী ছিলাম, আমি যখন তাদের সাথে ঘুরতে যেতাম, তাদের মধ্যে অন্যরকম একটা ইমেজ কাজ করত। প্রতিদিন একটা না একটা প্রেমের প্রস্তাব পাইতাম। কি করব বন্ধুরা, আমি তো রক্তে মাংসে ঘরা একটা মানুষ। আমি দেখতে প্রচুর সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ী হওয়ার ফলে প্রায় প্রতিদিনই এলাকার বখাটে ছেলেফেলেরা আমাকে প্রচুর বিরক্ত করত। এভাবেই চলতে লাগলো আমার জীবন। কিন্তু একদিন আমার জীবনে ঘটে গেল একটা ভয়াবহ দুর্ঘটনা। এই একটি দুর্ঘটনায় বন্ধুরা আমার জীবনটাকে পুরো তছনছ করে দিয়েছিল, এলোমেলো করে দিয়েছিল আমার পুরো জীবন। একটি ভুলের কারণে আমার এর মাসুল পেতে হচ্ছে সারাটি জীবন। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার ওই ক্লাসের মেধাবী একজন ছাত্রের প্রেমে পড়ে যাই। সে দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। প্রথম দেখাতেই তাকে আমার ভালো লেগে যায়। সেও আমাকে ভালোবাসত, কিন্তু আমি তা জানতাম না। হঠাৎ একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। আমিও আর তার প্রস্তাবটা না করতে পারলাম না। না করিনি একটি কারণ আমি তো ছেলেটাকে খুব ভালো করে চিনতাম। আর তাছাড়া ওই ছেলেটা আর আমি তো একই স্কুলে পড়তাম। আর তাছাড়া ওই ছেলেটার বাড়িটা আমার পাশের গ্রামে। আমি খুব ভালো করে চিনতাম, যেখানে তার প্রস্তাব গ্রহণ করতে দ্বিধাবোধ করলাম না। ওহো বন্ধুরা, আমি তোমাদের আমার বয়ফ্রেন্ডের নাম বলতে ভুলে গেছি। তার নাম হলো তৌহিদুল ইসলাম রাজ, তবে সবাই তাকে রাজ নামে ডাকে। সে পড়ত ক্লাস 10-এ আর আমি পড়তাম ক্লাস 9-এ। ঠিক এই মুহূর্তেই আমি তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাই। বন্ধুরা, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার বয়ফ্রেন্ড রাজ একদিন আমাকে বলল, শোনো দিনা, অনেকদিন ধরে একটি কথা বলবো বলে ভাবছি, কিন্তু কথাটা আমার মনের ভিতরে ঘোরপাক খাচ্ছে। আমি কোনোভাবেই তোমাকে বলতে পারছি না, আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাও বলতে পারি না। দিনা, তুমি বিশ্বাস করো কিনা জানি না, আমি তোমাকে মন থেকে, দিল থেকে, কলিজা উজাড় করে ভালোবাসি। হয়তো তুমি বিশ্বাস করতেও পারো, আবার নাও করতে পারো। দিনা, তুমি নিশ্চয় বুঝতে পারছো আমি তোমার কাছে কি চাই। দিনা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। দিনা, অনেক দিন ধরে আমি আমার মনের মধ্যে পোষণ করে রাখলাম, কিন্তু আমি তোমাকে যে অনেক ভালোবাসি তা কখনো বলতেও পারছি না। আজকে অনেক সাহস নিয়ে আমি তোমাকে বলে ফেললাম। দয়া করে তুমি আমার প্রস্তাবটা ফিরিয়ে দিও না। আমার বয়ফ্রেন্ড রাজ যখন আমাকে এমনভাবে কথাগুলো বলল, আমি তার প্রস্তাবটা পেয়ে মনে মনে অনেক খুশি হলাম, কিন্তু তাকে বুঝতে দিলাম না। ভাবলাম তাকে একটু বাজিয়ে নেয়া যাক, দেখি সে আমাকে কতটুকু ভালোবাসে। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম তাকে একটা পরীক্ষা নেব।
সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে মনে হবে সে আমাকে অনেক ভালোবাসে। তারপর আমি আমার মনের ভাষাগুলো প্রকাশ করব। এই ভেবে আমি বললাম, রাজ ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তা মানছি, আমি বুঝতে পারছি। রাজ, আমি আমার ভালোবাসার কথা আজকে বলতে পারবো না, আমি তোমাকে কালকে আমার সিদ্ধান্ত জানাবো। কথা অনুযায়ী রাজ পরের দিন আমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করল। কিছুক্ষণ পর আমিও তার কাছে গেলাম। সে আমাকে বলল, দিনা, তোমার উত্তরের আশায় আমি রইলাম। তারপর আমি বললাম, রাজ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি জানি না এই শর্তটা শুনলে তুমি আমাকে ভালোবাসবে কিনা। এই শর্তটা শোনার পরেও যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নাই। তারপর রাজ আমাকে বলল, দিনা, দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে রাজি। তোমার কি শর্ত দিনা? প্লিজ আমাকে বলো। তারপর আমি বললাম, রাজ, তুমি তো আমাকে ভালোবাসো আমার উপর দেখে, আমার রূপ যৌবন দেখে, কিন্তু আমার ভিতরে কি যন্ত্রণা তুমি তা জানো না। রাজ, আমার মেয়েলি একটা বড় সমস্যা আছে, যে কারণেই আমি কখনো কারো সাথে ঘনিষ্ঠ হতে পারবো না। ডাক্তার দেখিয়েছিলাম অনেক আগে। ডাক্তার বলেছে আমি যদি কখনো এরকম ধরনের কোনো কিছু করতে যাই তাহলে আমার প্রাণ নাশের আশঙ্কা আছে। দেখো রাজ, আমার চেহারা, আমার সবকিছুই অনেক সুন্দর, আমি মানছি। আমার উপরের সুন্দরতা দেখে হয়তো তুমি আমার জন্য পাগল হয়ে গেছো, কিন্তু আমার এই সমস্যার কারণে আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসতে রাজি পারিনি। যেসব ছেলেরা আমাকে প্রেমের প্রস্তাব দিত তাদেরকে আমি আমার সত্য ঘটনাটা তুলে ধরতাম। তুলে ধরার পর তারা পিছপা হয়ে চলে যেত, আর সেজন্যই আমার কখনো কাউকে ভালোবাসার মতো সৌভাগ্য হয়নি। কিন্তু তোমার এই বিনম্র ভালোবাসার কাছে রাজ আমি হেরে গেলাম। তুমি যদি আমার এই শর্তটা মেনে নিতে পারো, অর্থাৎ আমাদের সম্পর্ক বা বিয়ের পরে কখনোই আমরা ঘনিষ্ঠতা হতে পারবো না, এই সম্পর্কটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তোমাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। আমার মুখ থেকে রাজ এইরকম ধরনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে জবাব দিতে শুরু করল। আমাকে বলতে লাগল, দিনা, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার মনকে, তোমার দেহকে নয়। সুতরাং তোমার সমস্ত শর্তই আমি মেনে নিতে রাজি। তুমি যদি না চাও তোমার সাথে কখনোই আমি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করব না। রাজের তাৎক্ষণিক উত্তর শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবলাম রাজ আমাকে এত ভালোবাসে। এর আগেও অবশ্যই আমি অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু যখনই কোনো ছেলেকে আমি এরকম ধরনের সমস্যার কথা তুলে ধরেছি তারা আস্তে আস্তে পাছ কাটিয়ে চলে গিয়েছিল। কিন্তু রাজ তার সিদ্ধান্ত থেকে এক পাউন্ড পিছপা হয়নি। এই প্রেক্ষিতেই বুঝতে পেরেছিলাম সে আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, অর্থাৎ তার ভালোবাসার মধ্যে কোনো খাত নাই। তারপর থেকেই আমি ওকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম। শুরু হলো আমাদের ভালোবাসা। সময়টা ছিল অনেক রোমান্টিক। বেশ কিছুদিন আমাদের ভালোবাসা মন দেওয়া নেওয়ার চলল। মাঝে মধ্যে রাজ আর আমি বিভিন্ন জায়গায় বিনোদনের জন্য ঘুরতে যাইতাম, কিন্তু সে আমার দিকে মাঝে মধ্যে রোমান্টিক মুডে থাকত, কিন্তু আমার ভালোই লাগত। আমি তারপরও তাকে বুঝতে দেইনি আমি যে তাকে পরীক্ষা করেছিলাম বা পরীক্ষা করছি এখনো। একদিন আমি বাসায় বসে বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে টিভির মধ্যে কক্সবাজারে একটি সিন দেখতে পেলাম। খুব সুন্দর এবং রোমান্টিক লাগছিল আমার। কিন্তু দেখার পর আমি রাজকে শেয়ার করলাম, আজকে একটা জিনিস দেখলাম টিভির মধ্যে, খুব ভালো একটা স্পট। কক্সবাজার যে সত্যিকার অর্থে এত সুন্দর আগে কখনো দেখেনি এবং জানতামও না। আমার মুখে এরকম ধরনের প্রশংসা শুনে রাজ বলতে লাগল, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি কক্সবাজার ঘুরিয়ে দেখাতে পারি। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যেতে পারি। রাজের মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমি খুব উল্লাসিত হয়ে গেলাম আর ভাবলাম, রাজ, তুমি কি সত্যি বলছো? আমাকে কক্সবাজার নিয়ে যাবে? আসলে কক্সবাজার যাওয়া কিন্তু আমার অনেক স্বপ্ন।
তখন রাজ বলল, হ্যাঁ দিনা, আমি সত্যি বলছি। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি কালই কক্সবাজার নিয়ে যাব। আমি বললাম, সত্যি রাজ? রাজ বলল, হ্যাঁ সত্যি। আমি বললাম, তাহলে ঠিক আছে রাজ, তাহলে চলো আমরা একটা নির্দিষ্ট দিন ঠিক করে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি। কিন্তু এখানে তো একটা সমস্যা আছে, কক্সবাজার গিয়ে আমরা থাকব কোথায়? রাজ বলল, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কক্সবাজার থাকার মতো অনেক জায়গা আছে, বিশেষ করে অনেক বড় বড় এবং ভিআইপি হোটেল আছে, সেখানে সব কিছু সুবিধা আছে, আমরা চাইলে সেখানে থাকতে পারি। আমি বললাম, রাজ তারপরও তুমি আর আমি একসাথে একটি হোটেলে থাকব, আর তাছাড়া আমাদের তো এখনো বিয়ে হয়নি। রাজ বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দিনা, তুমি আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারো, আমার কাছে তুমি 100% সুরক্ষিত থাকবে। রাজকে আমি অনেক বিশ্বাস করতাম, কারণ আমি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম, কিন্তু তার মধ্যে বাজে কোনোদিন আমি কোনো কিছু পাইনি, যে কারণেই আমি তার সাথে কক্সবাজার যেতে রাজি হয়েছিলাম। কক্সবাজার গিয়ে আমরা প্রথমত দুজন দুজনকে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একটি হোটেলে উঠলাম, সেখানে আমরা সপ্তাহখানেক থাকব, যে কারণেই আমরা 1 সপ্তাহের জন্য হোটেলটি বুক করলাম। জীবনে প্রথম অন্য কোনো পুরুষের সাথে রুম শেয়ার করা, কিছুটা ভয়ও লাগছিল, আবার ভাবলাম রাজকে কিছুটা সারপ্রাইজও দিব। সত্যিকার অর্থে আমার মধ্যে যে কোন সমস্যা নাই, তা রাজকে আমি প্রকাশ করব। অবশ্যই আমার সারপ্রাইজ পেলে রাজও অনেক খুশি হয়ে যাবে। দুজন রুমে ঢুকে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম। একদম ফ্রেশ হয়ে দুজন বিশ্রামের জন্য প্রস্তুত হলাম এবং দুজন দুজনের চোখের উপর চোখ রেখে গল্প করতে শুরু করলাম। খুব ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন নতুন কোনো পৃথিবীতে আমরা চলে গিয়েছিলাম। গল্প করতে করতে হঠাৎ আবেগঘন্মা অবস্থা আমার হয়ে গেল। রাজও আমার দিকে আবেগময় অবস্থায় দেখতে লাগল। আমি রাজকে বললাম, রাজ, আজকে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। রাজ আমার দিকে অবাক দৃষ্টি তাকিয়ে বলল, দিনা, তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা? একটু বলো না, আমার তো আর দেরি সহ্য হচ্ছে না। আমি বললাম, রাজ, তোমাকে যে আমি একটি গোপন সমস্যার কথা বলেছিলাম, মূলত সেটা ছিল আমার একটা নাটক। আমি তোমাকে এতদিন পরীক্ষা করলাম, এতদিন তোমাকে যাচাই করলাম, সত্যিকার অর্থে তুমি আমাকে অনেক ভালোবাসো কিনা। রাজ, আমি তোমাকে বেসিক্যালি যে একটা পরীক্ষা করলাম, সবগুলোতেই তুমি পাশ করেছ, তাই আজ তোমাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ তোমার হাতে তুলে দিব। আমার কথা শুনে রাজ আরও বেশি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে শুরু করল। আমি বললাম, রাজ, এবার খুশি তো? রাজ বলল, সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করব না, আর তুমি না চাইলে তোমার সাথে আমি কখনো ঘনিষ্ঠতা হব না, আমি আমার কথা রাখার চেষ্টা করব। তখন আমি বললাম, রাজ, সেটা ছিল আমার তোমাকে পরীক্ষা, কিন্তু তুমি তো পরীক্ষায় পাশ করেছ, এবার তুমি আমার সাথে তোমার ইচ্ছা পূরণ করতে পারো। আমি তো তোমাকে উন্মুক্ত করে দিয়েছি রাজ, তুমি চাইলেই আমার সাথে সবকিছু করতে পারো। আমার কথা শুনে মনে হলো রাজ মনে মনে অনেক খুশি। দুটি তাজা প্রাণ মনে মনে এবং দেহের মধ্যে টকবক শুরু হলো। মূলত দুইটি তাজা প্রাণ একসাথে, তাও আবার রোমান্টিক মুহূর্তে, আবার নির্জন মুহূর্তে, যেখানে কেউ নেই। আর এইরকম নির্জন মুহূর্তে একজন আরেকজনকে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তটাও আমার আর রাজের মধ্যে এসে পড়ল। রাজ আমার অনুমতি পেয়ে কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম রাজ ভিন্ন কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজ অনেক শক্তিশালী, সুদর্শন একটা পুরুষ, যাকে দেখলেই গা শিশরিত হয়ে উঠত। কিন্তু তার ওটা দেখে আমার মাথা তো গরম হয়ে গেল। ভাবলাম, আমি এটা কি দেখলাম? মনে হচ্ছে বিদেশি বিদেশি ভাব। দেখেই তো আমি অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। ভাবলাম, জীবনে আমি কোনোদিন কারো সাথে এরকম কিছু করি নাই, তার মধ্যে আবার ওর ইয়া বড় জিনিস, দেখতে অনেকটা বিদেশিদের মতো। ওটা দেখে আমার মাথা গরম হয়ে গেল।
আর আমার গায়ের রক্তের মধ্যে যেন ঘূর্ণিঝড় বইতে লাগল। মনের মধ্যে উথাল পাথাল লাগল। চোখের মধ্যে যেন অন্যরকম নেশায় নিঃসৃত হতে লাগল। তখন আমি এবং রাজ এক অন্য জগতের বাসিন্দা হয়ে গেলাম। কিন্তু যখন রাজ প্রথম প্রথম আমাকে তার বড়টা অনুপ্রবেশ হল, তখন আমি কি বলবো বন্ধুরা, তখন আমার কাছে এমন মনে হলো যেন আমার ভিতরটা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। আমি জানি না প্রথম প্রথম এত কষ্ট কেন পাওয়া যায়। তারপর অবশ্য আমি অনেক মজা পেয়েছিলাম। আমার আর রাজের একবার হওয়ার পরও সে কোনোভাবেই মানতেছিল। আমার মনে হলো তার মধ্যে পুরো তুফান উঠে পড়েছিল। তারপর সে এই ভারে এক রাতে তার 5 বার হয়েছিল। এইভাবে রাজের সাথে আমার জীবনের 7টি দিন খুব মজা করে কেটেছিল। তারপর এক সপ্তাহ পর আমি আর রাজ বাড়ি চলে আসলাম। কিছুদিন পর রাজ বিদেশ চলে গেল। তারপর থেকেই রাজ আর আমার সাথে খুব একটা বেশি যোগাযোগ করত না। এক প্রকার সে আমাকে ভুলে গিয়েছিল। আমার সবকিছু লুটে নেওয়ার পরেও সে আমাকে কিভাবে ভুলে গেল, বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। তার সাথে আমার বর্তমানে কোনো প্রকার যোগাযোগ নেই, একবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমার জীবন, যৌবন, পড়ালেখা সবকিছু হারালাম তার জন্য। বন্ধুরা, এই ঘটনাটি আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল, যার মাসুল আমাকে সারা জীবন পেতে হবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনে হয়তো আমার মতো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার মতো করে কাউকে বিশ্বাস করবে না। বিশ্বাস করলে শুধু বাহ্যিক দিক থেকে বিশ্বাস করতে পারো, কিন্তু ভেতর থেকে কখন বিশ্বাস করবে না। তাহলে আমার মতো সারাটা জীবন পশ্চাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।